আজ থেকে কয়েক লক্ষ বছর আগে যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল, পাণ্ডব পক্ষ কৌরবদের সেই যুদ্ধে হারিয়েছিল। এই যুদ্ধে সকলে প্রাণ হারালেও বেঁচে যান চিরঞ্জীবী অশ্বত্থামা। এমনকি তার পিতা দ্রোণাচার্যকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই যুদ্ধে। সেই রাগে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। পৃথিবীর প্রায় সকলেই প্রাণে মারা যায়, এমনকি গর্ভের সন্তানও, যে কিনা সূর্যের আলো তখনও দেখেনি, অর্থাৎ অভিমন্যুর গর্ভজাত পুত্র, সেও মারা যায়। এই ভয়ঙ্কর পাপের জন্য শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেয়, সে অমর থাকবে, তবে তার যন্ত্রণা ক্ষত প্রতিদিন তাকে হত্যা করবে। সে চাইলেও মরতে পারবে না। এটা শুনে অশ্বত্থামা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ক্ষমা প্রার্থনা করে। তখন শ্রীকৃষ্ণ জানায় এই পাপ থেকে তখনই সে মুক্তি পাবে যখন কল্কিকে রক্ষা করবে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে। কলিযুগ যখন পাপে ভরে উঠবে, ঠিক এক ডেভিল পুরো মানব জাতিকে শেষ করে দেবে। সেই ডেভিলের হাত থেকে সেই ডেভিলকে ধ্বংস করার জন্যই শ্রীকৃষ্ণ জন্ম নেবে কল্কি রূপে। আর অশ্বত্থামাকে কল্কির জন্ম সুনিশ্চিত করতে হবে। এটা করতে পারলেই তবেই এই শাপ থেকে সে মুক্তি লাভ পাবে। এভাবে প্রায় কেটে গেছে ৬,০০০ বছর। সারা পৃথিবীতে পলিউশন আর যুদ্ধে শেষ হয়ে গেছে। চারিদিক শুধু ধুয়ো ধুয়ো মরুভূমি। তবে হিউম্যান বিংস টেকনোলজিতে খুব উন্নত ছিল। সেখানে পরিবেশ এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে খাবার, জল, ঔষধ কিছুই পাওয়া যেত না। মানুষের মধ্যে প্রায় অসুখ লেগে থাকত। সেখানে একটা অংশ কেবল বেঁচে যায়, আর তার মধ্যে প্রায় সকলেই গরিব আর দুর্বল, আর সামান্য কিছু অংশ অতি শক্তিশালী। তারা এতটাই ধনী ছিল যে নিজেদের জন্য আলাদা সৈন্য, অর্থ, থাকার জায়গা, যা কিনা স্বর্গের সমান, তা বানিয়ে নিয়েছে। এই রাজ্যটাকেই বলে কমপ্লেক্স। আর এর রাজা সুপ্রিম ইয়াস্কিন, যে কিনা মুভিতে কলি নামে পরিচিত। এই রাজ্যটা দেখতে অনেকটা উল্টানো পিরামিডের মতো, তবে তার মধ্যে সব ধরনের উন্নত মানের জীবন ধারণ করা যায়। সমুদ্র, ঝর্ণা, ফলের বাগান, খাবার, জল, অট্টালিকা, অর্থাৎ এক প্রকার আর্টিফিশিয়াল স্বর্গ। এখানে অর্থের পরিবর্তে চলে ইউনিটস। মাত্র ১ মিলিয়ন ইউনিট দিলেই থাকা যাবে কমপ্লেক্সে। আর এই শহরটা অবস্থিত পৃথিবীর প্রথম এবং একমাত্র শেষ শহর কাশীতে। সেই কাশীর উদ্দেশ্যে একদল মানুষ যাত্রা করে। তারা অনেকেই বিভিন্ন রকম ব্যাধিতে আক্রান্ত। সেখানে তারা বিভিন্ন কাজ করে জীবন ধারণ করবে। তাদের মধ্যে রায়া নামে এক মেয়ে ছিল, তবে তাকে ছেলে হয়ে সেখানে থাকতে হয়, কারণ সেখানে মেয়েদের ডিমান্ড অনেক। বাউন্ডারি হান্টার তাদের ধরে নিয়ে কমপ্লেক্সে দিলে প্রায় ৫,০০০ ইউনিটস পাবে। বাউন্ডারি হান্টার হলো একদল মানুষ যারা কিনা অসামাজিক কাজ করে, আর তার বিনিময়ে কমপ্লেক্স থেকে ইউনিট কালেক্ট করে। আর এখানে আরও এক শহরের কথা জানতে পারি, তা হলো শাম্বালা। বাস্তবে শাম্বালার কোনো অস্তিত্ব না থাকলেও বৌদ্ধদের মতে এটা একটা পুণ্যের দেশ, যা হিমালয়ের মধ্যে লুকানো ছিল। আর এটা এই গল্পেও দেখানো হয়েছে। এখানে যোদ্ধারা রিবেল নামে পরিচিত। তাদের মধ্যে একদল রিবেল গোপনে মিশন চালাচ্ছে কমপ্লেক্সের ভিতরে। এখন দেখা যায় ভৈরবকে, সেও এই কাশিতেই থাকে। মনের দিক থেকে সে খুব ভালো হলেও এমনিতে একটু ঠকবাজ টাইপের। সকলের থেকে ঋণ নিয়ে বেড়ায়। এই কাশির মধ্যে তার কোনো পরিবার নেই। সে একজন বেস্ট ফাইটার। আজ পর্যন্ত কোনো যুদ্ধে সে হারেনি। আর এদিকে টেকনোলজিতে সে এতটাই উন্নত যে নিজের জন্য নানা রকম অস্ত্রশস্ত্র সে আবিষ্কার করে ফেলেছে, যার মধ্যে তার পার্টনার বুজ্জি অন্যতম। তার স্বপ্ন কমপ্লেক্সে সে চিরজীবনের জন্য থাকবে, আর এর জন্য ১ মিলিয়ন ইউনিট সে কালেক্ট করতে চায়। সেই জন্য সে বাউন্ডারি হান্টারের কাজও করে থাকে মাঝে মধ্যে, আর তার বিনিময়ে কমান্ডার মানুষের কাছ থেকে ইউনিটস কালেক্ট করে। এখন শাম্বালা থেকে একটা স্পাই চলে এসেছে কমপ্লেক্সে। তাকে ধরার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। ঠিক সেখানেই এন্ট্রি হয় ভৈরবের, কারণ সেও ওই স্পাইকে কমপ্লেক্সের কমান্ডার মানুষের কাছে ধরিয়ে দিলে ১০,০০০ ইউনিটস পাবে। শেষ পর্যন্ত সেখানে এক অস্থির অ্যাকশন হয় এবং সেই স্পাইকে ভৈরব ধরে ফেলে আর তাকে তার রুমে নিয়ে আসে। সেখানে আসে রক্সি, অর্থাৎ তার গার্লফ্রেন্ড। ভৈরবও তার থেকে ঋণ নিয়েছে।
এখন রক্সি জানায় কমপ্লেক্সের ভিতরে সে জব পেয়েছে, সেখানে 1 সপ্তাহের জন্য যাবে। এটা শুনে তো ভৈরবের অবস্থাই খারাপ, কারণ সেও কমপ্লেক্সের ভিতরে যেতে চায়, তার এটা অনেক দিনের বাসনা। তাই অনেক রিকোয়েস্ট করলে রক্সি তাকে 60 মিনিটের জন্য সেখানে নিয়ে যেতে রাজি হয়। সেখানে স্বর্গের মতো পরিবেশ দেখে তার মন তো পাগল হয়ে যায়। সে রক্সিকে নিয়ে বিভিন্ন রকম জায়গায় আনন্দ করতে থাকে, কিন্তু এতটাই উচ্ছৃঙ্খল হয়ে পড়ে যে কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড তাকে বাইরে বের করে দেয়। তখন তার মনে আরও কামনা বাসনা জেগে ওঠে কমপ্লেক্সে থাকার জন্য। এবার কমপ্লেক্সের ভিতরে একটা বড় ল্যাব দেখা যায়। এই ল্যাবের বিভিন্ন সেলে প্রচুর মহিলাকে রাখা হয়েছে, যাদের নিয়ে কিছু বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করছে। এখানেই দেখা যায় সুপ্রিম ইয়াস্কিনকে, অর্থাৎ কলি, যা এই যুগ। একে হত্যা করার জন্যই কলকি জন্ম নেবে। যাই হোক, সুপ্রিম ইয়াস্কিন এখন প্রায় ভগ্ন অবস্থায়, দুর্বল, দুরারোগ্য রোগে আসক্ত। তাই এটা থেকে সে মুক্তি পেতে চায়, আরও শক্তিশালী হওয়ার জন্য সে চেষ্টা করছে। যে দিন থেকে কলিযুগ শুরু হয়েছে, মানুষ যুদ্ধ, পলিউশন প্রভৃতির মাধ্যমে হিউম্যান বিংকে শেষ করে দিয়েছে। তাই এই হিউম্যান বিংকে সম্পূর্ণ শেষ করে দিতে চাই সে, সেই জন্যই আরও শক্তিশালী হতে চায়। এই জন্য তার ল্যাবে আর্টিফিশিয়ালভাবে মেয়েদের প্রেগনেন্ট করা হচ্ছে। তার গর্ভধারণ রস থেকে, অর্থাৎ সিরাম সংগ্রহ করা হবে। আর এই ল্যাবে প্রচুর প্রেগনেন্ট মহিলাকেই রাখা হয়েছে সিরাম কালেক্ট করার জন্য। তবে এইসব মহিলাদের কোনো এক সায়েন্টিফিক উপায়ে প্রেগনেন্ট করা হচ্ছিল। যারা প্রেগনেন্টে নেগেটিভ আসে তাদের স্লেপ করে রাখা হয়, অর্থাৎ যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদের সেবা করার জন্য তাদেরকে রাখা হয়। এরকমই একজন ব্যক্তি হলো শাম 80, অর্থাৎ যাকে আমরা পরে সুমতি নামে চিনব। সুপ্রিম ইয়াস্কিনের কথা অনুযায়ী বোঝা যায়, যারা 121 দিনের চেয়েও বেশি মহিলা প্রেগনেন্ট থাকবে তাদের সিরামে ইয়াস্কিনের শক্তি যোগাতে সাহায্য করবে। তবে ওই ল্যাবে প্রায় মহিলারা 90 ডেজের বেশি কোর্স কমপ্লিট করতে পারছিল না, এরপরেই তারা মারা যাচ্ছিল। কিন্তু দেখা যায় এক স্লেব শাম 80, অর্থাৎ সুমতি, প্রায় 5 মাসের বেশি সময় ধরে প্রেগনেন্ট আছে। আর এটা বিজ্ঞানীরা জানত না। এই সুমতি অর্থাৎ শাম 80 সে শামবালার অধিবাসী। তাকে প্রায় ছোটবেলায় কমপ্লেক্সে রেখে যায়। তার গর্ভধারণের খবর সকলের মাঝে সে লুকিয়ে রেখেছিল। তবে কমপ্লেক্সের এক সোলজার সেটা বুঝতে পারে আর কমান্ডার মানসের কাছে এটা জানিয়ে দেয়। সেই মতোই তোড়জোড় শুরু হয় ওই মহিলার থেকে সিরাম এক্সট্রাকশনের কাজ। সুমতিকে ওই মেশিনের ভেতর প্রবেশ করানো হলে মাত্র 1 ফোঁটা সিরাম এক্সট্রাকশন হয়, আর তখনই পুরো মেশিন ব্রেকডাউন হয়ে যায়। সঙ্গে সঙ্গে পাওয়ার কাট হয়ে যায় পুরো ল্যাবের। এই ভয়ঙ্কর পরিবেশ থেকে সুমতিকে বাঁচায় সাম্বালার এক মহিলা স্পাই। তখন কায়রা জানায়, আমাদের আরও 2 জন সাথী এই কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে আছে, তারা তোমায় ভালোভাবে সাম্বালা পৌঁছে দেবে। সুমতি এসবের ব্যাপারে কিছুই জানতো না, তাই জিজ্ঞেস করে তারা কেন তার জন্য এসব করছে। উত্তরে কায়রা বলে, আমরা কলির থেকে এই পৃথিবীকে রক্ষা করতে চাইছি। সাম্বালা হলো এমন একটি পবিত্র দেশ যেখানে কলকি জন্ম নেবে, আর তিনি এই কলিকে অর্থাৎ সুপ্রিম ইয়াস্কিনকে শেষ করে নতুন করে মানবজাতি শুরু করবে। তার জন্য সেখানে মা মরিয়ম অপেক্ষা করছে। এখন কমপ্লেক্সের থেকে অনেক বাধা কাটিয়ে শাম 80 অর্থাৎ সুমতি বেরিয়ে আসে। কায়রা আর তার 2 সাথী তাকে নিয়ে সাম্বালার উদ্দেশ্যে তড়িঘড়ি করে রওনা দেয়। সুমতি যে ল্যাব থেকে পালিয়ে গিয়েছে তার খবর কমান্ডার মানুষের কাছে এসে পৌঁছায়। ততক্ষণে সে জানতে পেরে গেছে তার গর্ভে 150 দিনেরও উপরে সন্তান লালন পালন হচ্ছে। কারণ ইয়াস্কিন এইরকমই একজনকে চেয়েছিল, যার গর্ভ থেকে সিরাম সংগ্রহ করে নিজেকে আরও শক্তিশালী করে তুলবে। এখন কমান্ডার মানুষ অ্যালার্ট করে সুমতিকে যে ধরে দিতে পারবে তাকে 5 মিলিয়ন ইউনিটস দেয়া হবে, যার জন্য সব বাউন্ডি হান্টাররা লেগে পড়ে সুমতিকে খোঁজার জন্য। এই খবরটা ভৈরবেরও কানে যায়, সেও এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। সাম্বালার পথে একদল বাউন্ডি হান্টাররা সুমতির গাড়িকে অ্যাটাক করে। সেখানে এক অস্থির লড়াই হয়। তাদের রক্ষার জন্য বেরিয়ে আসে অশ্বত্থামা। সবকটাকে ধোলাইয়ের পর ধোলাই দিয়ে
কোনো রকমে তাদেরকে রক্ষা করে। তবে এই যুদ্ধে প্রাণ হারায় কায়রা। তবে এরপর ভৈরবও এসে পৌঁছায় সেখানে। শুরু হয় এক তুমুল যুদ্ধ, মানে সেই লেভেলের, যেখানে অশ্বত্থামা ভৈরবকে ধুলোর মতো মিশিয়ে দিয়েছে। সে অনেক কৌশল জানলেও অশ্বত্থামার কাছে ফিকে হয়ে যাচ্ছে। তার থেকে সুমতিকে উদ্ধার করে অবশেষে তারা শম্বালাতে নিয়ে আসে। সঙ্গে যায় অশ্বত্থামা, কারণ তাকে রক্ষা করতে হবে সুমতিকে। সেখানেই জন্ম নেবে কল্কি। সেখানে তার জন্য বিপুল আয়োজন ছিল। এই প্রথমবার শাম্বালাতে বৃষ্টি হয়, গাছের নতুন পাতা গজায়, কারণ সেখানে কল্কি জন্ম নেবে। এদিকে কমান্ডো মানুষের আর্মিও সেখানে আসে, যেখানে অশ্বত্থামা ভৈরবকে হারিয়েছিল। মানুষ এসে দেখে চারিদিকে শুধু সৈন্যদের লাশ পড়ে আছে। সেখানে ভৈরবকে অ্যারেস্ট করে। তবে সে জানায়, আমি ছাড়া কেউ সুমতিকে খুঁজে পাবে না, কারণ সে এখন শাম্বালা গেছে, আর শাম্বালার রাস্তা আমিই জানি। এটা শুনে মানুষ তাকে ছেড়ে দেয়। আর সে জানায়, সে যদি সুমতিকে ধরে এনে দেয় তবেই তাকে কমপ্লেক্সে পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করে দেবে। এটা শুনে ভৈরব তার রুমে ফিরে আসে আর মডিফিকেশন করে বুজ্জিকে। বুজ্জি ক্ষতবিক্ষত হয়ে গেছে অশ্বত্থামার আঘাতে। যাতে করে সে অশ্বত্থামার সঙ্গে জিততে পারে সেভাবেই নিজেকে তৈরি করে। সেখানে শাম্বালার যে স্পাই ছিল তাকে মুক্তি দেয় আর জানায়, তাকে কমপ্লেক্সে ধরিয়ে দেয়া বেকার হবে, কারণ আমার জন্য কমপ্লেক্স চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, তাই তোমায় আমি মুক্তি দিলাম। এটা শুনে ওই স্পাই ভৈরবের প্রতি দয়ালু হয়ে যায় আর শাম্বালার মিশনে যোগ দিতে বলে। সেই জন্য সে ভৈরবকে শাম্বালা নিয়ে যেতে রাজি হয়। কিন্তু ভৈরব রাজি হয়ে যায় একটা কারণে, তার মতলব আলাদা ছিল। সে শাম্বালা যেতে চায় শুধু সুমতিকে ধরার জন্য। ভৈরব শাম্বালা চলে আসে সেই স্পাইকে বুঝিয়ে, আর সেখানে দুই স্পাইকে অজ্ঞান করে সুমতির ঠিকানা পর্যন্ত পেয়ে যায়। তবে এক অন্য রূপে, অর্থাৎ অশ্বত্থামা রূপে সে ফিরে আসে, আর এটা অশ্বত্থামা বুঝতে পারে। আর এখানেই শুরু হয় এক তুমুল অস্থির যুদ্ধ। তবে সব কপি করলেও অশ্বত্থামার লাঠিটা কপি করতে পারে না ভৈরব, কারণ ওই লাঠিটা ছিল কর্ণের, যা ৬০০০ বছর ধরে অশ্বত্থামার কাছে আছে। তবে সেটা কাজ করে না। এটা তখনই শক্তিশালী হবে যখন কর্ণ এর সংস্পর্শে আসবে। ভৈরব এবারে তৈরি হয়েই এসেছে। অশ্বত্থামা একটু হলেও প্রতিহত হয়। এখন সেখানে মানুষও প্রচুর আর্মি নিয়ে চলে এসেছে, আর শাম্বালার লুকানো প্রাচীর ভাঙতে সক্ষম হয়। এখানে বলে রাখি, এতদিন পর কিভাবে মানুষ জানতে পারল শাম্বালা এখানে? আসলে বাউন্ডি হান্টাররা যখন সুমতিকে ধরে ফেলেছিল, ঠিক তখনই তার গাড়িতে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়েছিল। সেটা ফলো করতে করতেই মানুষ আজ এই পর্যন্ত চলে এসেছে। এখন মানুষের সৈন্য সেখানে মহাতাণ্ডব চালায়। শাম্বালার সৈন্যরা তার যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এক সময় শাম্বালা পরাজিত হলে সুমতিকে একটা স্পেসশিপ করে পালিয়ে যেতে সাহায্য করে মা মরিয়ম। তবে মানুষের আঘাতে শেষ পর্যন্ত মা মরিয়ম মারা যায়, আর অশ্বত্থামা মানুষের রক্ষা কবচে আটকে পড়ে। এই সময় ভৈরবের হাতে কর্ণের লাঠিটা চলে আসে, আর সব ক্ষমতা ভৈরবের কাছে এসে যায়। সেই ক্ষমতা দিয়েই সে মানুষকে হত্যা করে আর সুমতিকে ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। আগেই বলেছিলাম ওই লাঠি কেবলমাত্র কর্ণের হাতেই ক্ষমতাপ্রাপ্ত হবে, অর্থাৎ কর্ণই এই কলিযুগে চলে এসেছে ভৈরবের মধ্যে। ভৈরব তাকে কেবল উদ্ধারই করেনি, বরং তাকে কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হতভাগ্য অশ্বত্থামা দাঁড়িয়ে দেখতে থাকে। সে কিন্তু বুঝতে পারে সুমতি এখন ঠিক হাতেই আছে। এখন দেখা যায় বাণী সেই এক ফোঁটা শিরা মেনেছে। সেটা কাজে লাগিয়ে সুপ্রিম ইয়াস্কিন তার পুরানো ক্ষত, দুর্বলতা প্রভৃতি সারিয়ে উঠে আরও শক্তিশালী হয়ে উঠছে। এটা দেখে বাণী অবাক হয়ে যায়। এখন সুপ্রিম ইয়াস্কিন জানায় সে নিজেই সুমতিকে আনতে যাবে, আর এর সঙ্গে সঙ্গে মুভিটি শেষ হয়ে যায়।
আশা করি পরের দুটো পার্ট খুব শিগগিরই মুক্তি পাবে। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।